আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে সেখানে যদি দায় কাউকে দিতে হয়, বাংলাদেশের নাগরিককে দিতে হয়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু তারা আসলে দেশ ত্যাগ শখ করে না। পৃথিবীর কোনো মানুষই তার মাতৃভূমি, তার ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যায় না একান্ত বাধ্য হলে। লোভে পড়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারেন, কিন্তু ভিটামাটি ছেড়ে যাবেন না। এটা 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 সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখবেন যারা বড় বড় চোর, এই যে আপনি দেখেন বেগমপাড়া টেগমপাড়া গেছে, কিন্তু টাকা পাচার করে, কিন্তু তাদের কিন্তু রুট এ জায়গায় রেখে গেছে। তো বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু যায় তারা কিন্তু জীবিকার জন্য না, ওখানে আসলে জীবন বাঁচানোর জন্য যায়, এবং তাদের ভারতের জীবনটা খুব সুন্দর না। ধরেন একজন খুনি, অনেক খুনি, এই বঙ্গবন্ধুর খুনি মাজেদকেও তো কলকাতা থেকে ধরে আনা হলো, 17 বছর সেখানে সে আত্মগোপনে ছিল। এরকম খুনি যারা যায় বা বড় কোনো অপরাধী, তাদের একটা বুঝ থাকে যে আচ্ছা আমি আকাম করে আসছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে অন্য একটা দেশে থাকতেছি হিন্দু হয়ে অন্য নামে, আমার জন্য এটাই ভালো। কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিতাড়িত হন, তাদের তো আসলে দুঃখের শেষ থাকে না। এবার হচ্ছে এই যে যাতায়াত, যান কিভাবে? আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে গেল, সেখানে আমরা দেখেছি বিমানে ঝুলে ঝুলে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করেছে, অথচ যে কেউ জানে যে বিমানে ঝুলে যাওয়া যায় না, উড়ন্ত অবস্থায় পড়তে দেখেছে মানুষ। তো এটা কখন করে? বাধ্য হয়ে। পৃথিবীর কোনো মাইগ্রেশন যদি সেটা কোনো আদর্শ বা বিশ্বাসের কারণে হয়, বিতাড়িত হতে হয়, সেটা বৈধ পথে হয় না। আমি জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়েছে, সেটা বৈধভাবে পারি নাই, চেষ্টা করেছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছি, পরে আমাকে লাইন বি চুজ করতে হয়েছে। তো আমি দীর্ঘদিন ভারতে ছিলাম, ভারত থেকে বৈধ পথে বের হয়েছি। তো ভারতে তো আমরা ভারতের জন্য অনিরাপদ নয়, কিন্তু অনিরাপদ কারা? খুনি ডাকাতরা। এবার স্মাগলিং যেটা হয় বর্ডারে, সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশিদের নিয়ে অনেক চাপে থাকে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ভারতীয়দের সবজি, শাকসবজি নিয়ে এসছে, লাউ এনে বলতেছে ভারতীয় লাউ নিয়ে আসছি। তো এরকম কাজ করে, গরু চুরি করে নিয়ে আসে। আর অন্যান্য মাদক চোরাকারবারি, গরু চোরাকারবারির সাথে বাংলাদেশের দালালরা সবচেয়ে দুঃসাহসী হয়, কারণ বাংলাদেশের কোনো বর্ডার নাই, আছে ভারতের। তো ভারতীয় স্মাগলাররা সাধারণত বাংলাদেশে আসে না। যে কোনো বড় দেশের সাথে ছোট দেশের এই পার্থক্য থাকবে, শুধু ইকোনমিতে না, মানুষে মানুষে ভেবে থাকবে। বর্ডার অঞ্চলে ভারতীয়রা বাংলাদেশিদেরকে দেখতে পারে না, মিসকিন ফকিন্নি মনে করে। যেমনটা সৌদি আরবে বাংলাদেশে মুসলমান যত বড় হাজি হন, যত বড় টুপি হন, ওই যে দাঁত ভাঙা পীর চরমনাই, তারে জেলে রাখছে না 40 দিন, সে কিছু ওখানে ওয়াজ করতে, ধরে নিয়ে জেলে ঢুকাই দিছে। তো এগুলো আসলে মানে এই বৈষম্য থাকে। এখন যা বলার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, ভারতের সীমান্তে অভ্যন্তরীণ জায়গায় বাংলাদেশের নাগরিক গিয়ে যদি কোনো অপরাধ করে, তাহলে এটা তাদের আইনে যেটা বিচার হবে, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমারও একই বক্তব্য। আমি 4 বার বর্ডার ক্রস করেছি, তো আমার কখনোই মনে হয় না বিএসএফ গুলি করে। যদি আপনি মিউচুয়াল দালাল ধরে যান, তাদের একটা বৈধ পথ না হলে অবৈধ পথেও বৈধ লাইন আছে, মানে তাদেরকে জানান দিয়ে যাইতে হবে। আর স্বাভাবিকভাবে বন্দুক নিয়ে বসে আছে, আপনি তাদের ফাঁকি দিলে তার বন্দুকটা দিছে কেন? সে তো তার এটা ক্ষমতা দেখাবে। ফেলানির লাশ নিয়ে অনেক কথা বলা হয়। যারা বর্ডারে গেছেন, কাঁটাতার দেখেছেন অনেক উঁচা, ওইখানে ক্রেন দিয়ে কাউকে ঝুলাইতে হবে, কোনো মানুষ যে টাইনা তাকে ঝুলাইতে পারবে না, কারণ ওইটা কোনো পিকনিক স্পট না, কোনো পাহাড় না যে ট্রেকিং করে আপনি উঠে গেলেন। ফেলানি পার করছিল, গুলি করছে, ওই সময় ঝুলা ছিল, তারা লাশ সরানো মনে করে নাই, এটা প্রয়োজন মনে করে না, এটা অমানবিক কাজ। কিন্তু ফেলানি নিজেই ওই বর্ডারটা ক্রস করছিল। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের এটা কেন, মেক্সিকো থেকে যখন ইউএসএ তে ঢোকে তাদের সাথে কি ভালো ট্রিট করে? বলা হয় যে আমেরিকা হচ্ছে আইনের দেশ। তো সব জায়গায় আসলে আইন দেখানোর আগে আমাদের স্মার্ট হইতে হবে। বর্ডার নিয়ে আমার বক্তব্য এটাই যে বাংলাদেশের মানুষের অনেক দায় রয়েছে এই সব ইয়েতে, এবং ভারতের সীমানায় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু বাঙালিও না, ওরা অবাঙালি। অবাঙালিরা শুধু বাংলাদেশের বাঙালিকে অপছন্দ করে না। 1971-এ এই অবাঙালিরা আমাদের দেখেন, 71-এর আগে 52-এ ওরা বাঙালিকে পছন্দ করে না। তেমনি ভাবে ভারতের যারা গুজরাটি, মারাঠি, বাঙালিরা আসলে ইন্টেলেকচুয়াল, অনেকটা বিড়ালের মতো বলতে পারেন, মানে কিছু করবে না, খাবে আর কি, বুদ্ধি দিয়ে অনেক কিছু করে, এই কারণে হিংসা করে। আপনি বলিউডে দেখেন বাঙালিদের অবস্থান, আপনি অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, বড় একটা দখল কিন্তু বাঙালিরা আছে, এবং পশ্চিমবাংলার বাঙালিরা অনেক পড়াশোনা করে, তো ফলে তাদেরকে আসলে হিংসা করে। এটা জাতিগত বৈষম্য বলতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশে বাঙালিকে কেন সে হিসাব করবেন? এক হচ্ছে বাঙালি, আর এক হচ্ছে মুসলমান। তো আমি যদি বন্দুকের সামনে নল দেই বা একটা বাঘের সামনে যায় যদি বলি আইন অনুযায়ী তুমি সুন্দরবনেই থাকবে, আমার কামড় দিতে পারবে না, এটা কিন্তু হবে না। বড় আপনি তার টেরিটরিতে যায় যদি আপনি এই ফাতরামিগুলো করেন, কেন? মানে সে তো বাংলাদেশে ঢুকে মারছেন, আপনি যাচ্ছেন কেন? তার ওইখানে নোম্যান্স ল্যান্ড আছে, বাংলাদেশের বর্ডার সীমানা নাই, সীমানা রেখা নাই, খোলা ওপেন।
তো মানুষ অনেক, এই গতকালকে দেখছিলাম একটা পাগল লোক, সে বর্ডারে চলে যাচ্ছে, বিএসএফ তাকে ধরে আনছে, বিজিবি তারে ধরে আনছে, ধরে এনে থামাইতে পারতেছে না লোকজন, সে যাবে। এখন এরকম লোকজন গেলে ওই প্রান্তে যে বিএসএফ আছে সে কেমনে বুঝবে কোনটা পাগল আর কোনটা এই জিনিসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই পিনাকি ইলিয়াসদের ব্যবসা কি ছিল? ভারত বিদ্বেষ। অনেক কথা বলেছে, এই চুক্তি সেই চুক্তি। যখন এনসিপি জামাত ক্ষমতায় ছিল, অর্থাৎ ইউনূস তাদের ওস্তাদ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটা প্রমাণও তারা করতে পারেন। এই তৌহিদ হোসেন থেকে শুরু করে রজার রহমান বা এরা তো সবাই ওই 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 ডিপ স্টেট। ওরা কিন্তু দেখাইতে পারে না কোনো চুক্তি, শেখ হাসিনা এমন কোনো চুক্তি করছেন যেটা গোলামির চুক্তি। আমরা আমেরিকার সাথে গোলামির চুক্তি দেখলাম। তো যেহেতু এটা পারে নাই, পাবলিক এখন কিন্তু ভারত বিদ্বেষ ওইভাবে খায় না। স্বাভাবিকভাবে একটা বড় দেশ যদি আপনার প্রতিবেশী হয়, সেই বড় দেশের প্রতি অনেক অভিযোগ থাকে। নেপালিরা কি ইন্ডিয়ারে পছন্দ করে? আমার তো মনে হয় না খুব একটা। মানে এমনি মারামারিতে যাবে না, বাংলাদেশিদের মতো বেকুব ওরা না, ওরা ওদের আন্দোলনেও এরকম ভাঙচুর করে নাই। অনেক ক্ষোভ থাকবে, তাদের অনেক অভিযোগ। বড় দেশ তো, আপনি দেখবেন যে হ্যাঁ, চীনের সাথে যেহেতু শুধুমাত্র বর্ডার আছে নেপালের, কিন্তু যাতায়াত নাই, কারণ ওটা তো দুর্গম এলাকা। ফলে চীনের সাথে আর আসলে অত কিছু নাই। যেহেতু ইন্ডিয়া যাতায়াত করা যায়, প্রচুর নেপালের ইন্ডিয়া থাকে, প্রচুর ইন্ডিয়ানরা নেপালে থাকে, একটু হয়। বাংলাদেশের সাথে তো বর্ডারটা সিল করা, আপনি চাইলেই ভিসা পাইতেছেন না, অনেক ব্যাপার। ধর্ম একটা বড় ফ্যাক্টর। তো এই জিনিসটা থাকবে। এনসিপি ওটারে ক্যাশ করার চেষ্টা করছে, কারণ তাদের কাছে বিক্রি করার আর কিছু নাই। পক্ষান্তরে তারা কিন্তু তাদের কফিনের শেষ পেরেকটা মারতেছে। যেমন আওয়ামী লীগের লোকজন যখন বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, পশ্চিমবাংলায় অবস্থান নিছে, ভারতের অন্যান্য রাজ্যে, ভারতীয়রা কিন্তু সেটাকে খুব একটা অপছন্দ করে নাই। তাদের দেশে আপনি আশ্রয় নিছেন যে কোনো কারণে, টাকা পয়সা নিয়ে যান আর ছাড়া যান, অবশ্যই তারা তাদের টাকা পয়সা ওইখানে তো আর কেউ ফ্রি খাওয়াইতেছে না। তো ভারতীয়রা কিন্তু এমনিতে 1971 এত কোটি মানুষকে আশ্রয় দেয়, তাদের মধ্যে বাংলাদেশি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে। কিন্তু আপনি শেখ হাসিনার ব্যাপারে দেখেন, তাদের নাগরিকদের দেখেন, তারা কিন্তু আওয়ামী লীগের লোকজনকে অপছন্দ করে না। হোয়াট অ্যাবাউট জামাত শিবির এবং এনসিপি? ওই ওই যে পোলাটা মাহাদি গেছিল না ইন্ডিয়াতে, ওই পর্তুগাল নাকি কোন দেশে যাবে, ওরে কিন্তু যখন এই মিশনটা চলে, ওরে ডিপোর্ট করানোর, সাধারণ লোকজন অংশগ্রহণ করছে। আমাকে অন্তত না হলে 50 জন বলছে, আমি পাহাড়গঞ্জে থাকি, আমি তো পাবলিক পৌঁছেছিলাম, খালি বলেন কোথায় আছে, আমি নিজে ওরে দোলাই দেবো। এখন দেখেন তাদের উপরে তো চেতা কেন? কোন আওয়ামী লীগ নেতারে তো খুঁজা এমনকি বাহাউদ্দিন বাহার যে কুমিল্লার নানুয়ার দিকের পারে, তারে মানে ওইখান থেকে ডিপোর্ট করতে গিয়ে দেখলাম কোনো ইন্ডিয়ানকেও বিরুদ্ধে বলতেছে না, অথচ হিন্দুদের উপরে নির্যাতন সে করছে। মানে ব্যাপারটা দাঁড়ায় কি, ওরা যে আওয়ামী লীগ ফেরার আগেই দেখেন এখন কিন্তু ওরা দিশেহারা। কালকে দেখলাম একটারে কাপড় চোপড় খুলে পিটে দিছে, জুলাই সিডিআই বলতেছে। আরো অনেক জায়গায় দেখছেন জুলাই স্তম্ভ ভেঙে পড়াই দিছে। ওরা যে পালাইয়ে যে যাবে সেই জায়গাটা ওরা রাখতেছে না। একটা তো ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। আচ্ছা, ইন্ডিয়ার সাথে এখন তো খারাপ সময়, পাকিস্তান তো উইরা ভাই। এখন ওই আপনি যদি আফগানিস্তানের উদাহরণ দেন, যে আমেরিকা তো তাদের জন্য বিমান দিছে, এখন চাকা ধরে যতজন যাইতে পারে, যেগুলো যাইতে পারবে না চাকা টাকা ধরে পাকিস্তান, তারা কোথায় যাবে? মিয়ানমারের সাথে তো ভালো সম্পর্ক না, ওইখানে তো ওই স্থানীয় উগ্রপন্থীদের সাথে ওদের একটা ক্লাশ আছে। সব মিলে তাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। কোনো দুর্যোগে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ এত প্রভাবশালী, 16 বছর ক্ষমতায় ছিল, তাদের কয়জন ফ্লাই করতে পারছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওরা যে একটু পালায় যায় মানবিক আশ্রয় নেবে, সেটা না হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে তাদের আশ্রয় দেবে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে মানুষই তো পিড়ে মেরে ফেলবে। কারণ এরা তো সবাই মার্কা মার। আপনি নাসির ফাসির যাদের কথাই বলেন, আপনি যদি যতই বলেন আমি রামচন্দ্র বর্মন আমার নাম, দেখা গেল যে আমি জানি না সার্কামসিশন যদি কারো না হয়ে থাকে, বা যদি কোনো কিছু কইরাও দেখায় যে আমি হিন্দু, বিশ্বাস করেন ভাই আমি হিন্দু, কাজ হয় না। ওদের কিন্তু অবস্থা খারাপ, এটা আমি দেখতেছি। তবে ওরা নিজের কফিনে যেহেতু নিজেরাই শেষ পেরেকটা মারতেছে, আমার আপনার সমস্যা কি? ওদের চিৎকারে ভারতের কি হবে? হাসাহাসি করে, ওদের পাত্তা দেয় না ওইভাবে। ভারতীয়রা একটু চেতে অনেক সময়, কিন্তু আসলে তো এটার কোনো মানে দাঁড়ায় না। ওই বাংকার টাঙ্কার বানিয়ে লাভ কি? ভারতের যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে এমনি সারেন্ডার করবে বাংলাদেশ, এটা যে কোনো সরকার থাকলে। জামাত ক্ষমতা থাকলেও এই যুদ্ধ করার ক্ষমতা আমাদের ভারতের সাথে নাই। এটা তো মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই, কোনোভাবেই সুযোগ নেই ভারতের সাথে যুদ্ধ করার। যাদের পিতৃ পরিচয় নাই তাদের ব্যাপারে আমার আসলে অনুশোচনা আছে, দুঃখ প্রকাশ করি। অনেকেরই ধরেন সন্তান জন্ম দিয়ে ফালাইয়া দেয়, অনেক মানুষ এটা করে। তো যারা আসলে জেনুইন ভিকটিম তাদের ব্যাপারে আমার কিছু নাই, কিন্তু স্বঘোষিত পিতৃ পরিচয়হীন যারা, আজকে এর আব্বাটাকে, কালকে ওর আব্বাটাকে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এরা 1971 পাকিস্তানে দালালি করছে এই জামাত। আমেরিকা তাদের পক্ষে ছিল, আজকে আমেরিকার কাছে দেশটা বেচা দিছে। মানে ঘাটি টাটি করতে পারেন না, সেনাবাহিনী মনে হয় কিছুটা এদিক সেদিক হয়েছে। কারণ সেনাবাহিনী তো জানে যদি এখানে ঘাটি বাটি করতে দেয়, ভারত যদি উল্টে যায়, তাহলে মাইকটা তো প্রথম আগে সেনাবাহিনী খাবে। ওরা ওদের পিঠ বাঁচাতে এই রিস্ক নেয় নাই।
মানে ধরেন আপনি একটা জিনিস চুরি করে বেচে ফেলবেন, আপনি জানেন এই চুরি করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না, আপনি কিন্তু যত বড় চোর হন আপনি ওই রিস্ক নেবেন না। চোর অন্য এলাকায় যায় চুরি করে কেন, যে নিজের এলাকায়। তো দেখেন ব্যাপারটা হয় কি, ওরা এই পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিতেছে, এটা আমি থ্রেট মনে করি না। কারণ যেই গোষ্ঠী ওই যে পিতৃ পরিচয়হীনের মতো যারা যারা বাপ ডাকে, যে বড় সংখ্যক মিলিটারি সারেন্ডার করছে ভারত বাংলাদেশের কাছে, এত বড় সংখ্যক মিলিটারি কোথাও সারেন্ডার করে নাই। কাপড় চোপড় খুইলা ওদের, মানে কি একটা অপমান। হ্যাঁ, ওদের লিডার বলছিল না মরে যাবো সারেন্ডার করবো না, করছে না, পিস্তল রিটার্ন করছে না, করছে। তো লজ্জাজনক পরাজয়। তো এখন এই পরাজিত অপশক্তির কাছ থেকে যদি কেউ ট্রেনিং নেয়, ও তো পরাজয়ের ট্রেনিং নেবে, ওর তো জীবনে কোনো জয় নাই। পাকিস্তানের জয় কি আছে বলেন তো? আজকে আমেরিকা এত দূরে, আমেরিকার কাছে দেশ বেচতে গেছে, জামাত তো কাছে পাকিস্তানের কাছে বেচতো, পাকিস্তানের তো টাকা নাই কেনার, ওরা তো নিজেরাই ভিক্ষা করে খায়। তো যেই কারণে ভাই ওই যে এক এক সময় এক একজনের বাপ ডাকতেছে, এই জিনিসটা করিয়া ভারত চাণক্য নীতির দেশ। 1971 দেখেন পাকিস্তানকে দিয়ে প্রথম হামলা করাইছে, আগে করে না, চাইলে তো তখনই তো আপনার মার্চ এপ্রিলই তো হামলা করতে পারতো, হ্যাঁ ঘাটটা ধরতে পারতো। ওরা কিন্তু সময় নিছে যে তুই একটা মার, আগে একটা মার। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে কোনো আইনে তারা আটকাইতে পারে না ভারতরে। তো এখন যদি আপনি থ্রেট ফিল, মানে ভারত দেখেন এই যে 10 ট্রাক অস্ত্র মামলার সাথে বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, এই যে ঈদের পরে আন্দোলন, এইটাই ছিল সর্বোচ্চ হ্যাডাম। তো এটা কেন গেছে, এটা তো ভারত জানান দিয়ে করবে না। এখন যদি এরকম থ্রেট তারা তৈরি করে, ভারত তো বসে থাকবে যে করো, কতটুকু করো। কারণ যদি সমকক্ষ হইতো, পাকিস্তানকে অনেকটা ভারত সমকক্ষ মনে করে, তারা পারমাণবিক শক্তি, তো তাদের সাথে ফাইটটা ইনিশিয়ালি করতো। বাংলাদেশের সাথে ওরা এটা করবে না। তুমি জঙ্গি বানাও মারো একটা। আপনার মনে হয় না কেন বাংলাদেশের সাথে বর্ডার দিয়ে দিয়েছে, কেন নেপালের সাথে কোনো কাটাতার নাই? নেপালকে ভারত থ্রেট মনে করে না, অথচ নেপাল হইয়া চীন কিন্তু নেপাল হয়ে ঢুকতে পারে, ওইটা তারা থ্রেট মনে করে না। কারণ ওই মানুষ যদি বেইমানি করে, স্থানীয়রা বেইমানি করে, তাহলে ওই দেশের উপরে বিশ্বাস থাকে না, কারণ স্থানীয়দের উল্টে দিতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন, এই শুরু হয়েছে, কত মানুষ জন্ম হয়ে আব্বা ডাকা শুরু করে দিছে, নানা দাদিও ডাকে, স্কুলেও যায়, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয় না, আবার তাদের কোনো ফলাফলও পরিবর্তন নেই। আপনি দেখেন কারোর কোনো কিছু এমন না যে রাশিয়া ইউক্রেন সব নিয়ে নিছে, ওই দেখবেন বর্ডার এই যায় আসে ওই এক জায়গায়, কারণ তাদের ভূমির সাথে মানুষের একটা দেশপ্রেম আছে। আপনি দেখেন পাকিস্তানি মুসলমানরা বাংলাদেশের মুসলমানকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তি স্বার্থে তাদেরকে উস্কানি দেবে। আবার ভারতের মুসলমান দেখেন, এই যে কয়েকদিন আগে বাঙ্গু, এই যে বিজেপিরা ক্ষমতা আসার পর বললো না ওখানে ভারতে নির্যাতন হইতেছে, স্বয়ং তৃণমূলের নেতারা এসে বলছে এই বাঙ্গু মুসলমান তোরা থাম, তোদের কারণে আমাদের সমস্যা হয়, তোদের মুসলমান দরকার নাই। চিন্তা করছেন পাকিস্তানের নাগরিক আর ভারতের নাগরিকের মধ্যে এটা পার্থক্য। পাকিস্তানের ওরা বলবে যে না বাংলাদেশে একটু দাও, ও ই করতেছে, আমি মারতে পারতেছি না, আরে ওরা একটু লেলাইয়া দেই। মানে দেখবেন যে পরাজিত সে অন্যরে প্রক্সি খেলে, আর যে খেলে ডিরেক্ট খেলে। আপনি ইসরায়েলের অপছন্দ করতে পারেন, কিন্তু ইসরায়েলের খেলা কিন্তু ডিরেক্ট, ওর কিন্তু কোনো প্রক্সি নেই। ইরান দেখেন ওই ইসরায়েলে প্রক্সি দিয়া এখন ডিরেক্ট অ্যাটাক করছে, কারণ ওই এই প্রক্সি দিয়ে এইভাবে হয় না। পাকিস্তান প্রক্সি খেলতেছে আমাদের দিয়া, ভারতের সাথে ঘুরে খেলতেছে, এইগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় টুনকো। হ্যাঁ, এরা সিভিল ওয়ারের দিকে নিতে পারে, এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী থাকবে। 1971 মতো আগে তো এত প্রযুক্তি ছিল না, কে রাজাকার আর কে না, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলছে আর চিনি নাই, মনে হয়েছে তো আরে বাঙালি। হ্যাঁ, পাঞ্জাবি খুলে ধুতি পড়ছে, বোঝা যায় না। এখন তো সবার আমল নামা তারাই নিজেরা তাদের ফেসবুকে সব জায়গায় দিয়ে রাখছে, চাইলেও ডিলিট হবে না। ফলে এখন যদি এরকম কোন ঘটনা ঘটে, তাহলে ওটা সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ক্লিন হয় ওইভাবে ক্লিন হবে, বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু করলে সেই ব্যক্তিটা ট্রান্সপারেন্ট কিনা, কার উদ্যোগে হচ্ছে সেটা আমি দেখবো। এখন পিনাকি এসে যদি হনুমান মন্দির বানায় বা ধরেন হ্যাঁ দুর্গা মন্দির বানায়, হ্যাঁ বলতেই পারে আমি তো পিনাকি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি বানাবো, আমি সেটাকে সন্দেহের চোখে দেখবো। কারণ সেই ব্যক্তিটাকে মিল্টন হালদার নামের একজন ব্যক্তি, আপনার মনে আছে নিশ্চয়ই যে বয়োজ্যেষ্ঠ মানুষদের পুনর্বাসনের জন্য ইয়ে খুলেছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে ওটা আসলে বাটপারি ছিল। আপনি ই ভ্যালি বলেন, আরিফার হোসেন তখনকার সময়ে বেশ আলোচিত একজন লেখক, তো সেও যদি ওইটার সাথে থাকে তাও এটা ঝামেলার। তো রাম মন্দির যে বানিয়েছে সে তো বিতর্কিত ব্যক্তি, সে একবার মুসলমান হয়েছিল, তার নাম তৌহিদ কি একটা নাম নিয়েছিল, পরে আবার হিন্দু, এবং সম্ভবত সে রামের চেয়েও বেশি বড় হিন্দু আর কি, এখন তার ওই পিনাকির মতোই আর কি। এই ধরনের ব্যক্তিদের আমি সন্দেহ করি। তো তার উদ্দেশ্য কি, এটা প্রজেক্টটা কার? এখানে রাম মন্দির, অবশ্যই ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান বানানোর অধিকার যে কারোর রয়েছে। বাংলাদেশে মসজিদের মিনার আছে না, বড় বড় মিনার আছে, মাজার হয়, তো সেখানে মন্দির হবে না কেন? এটা যদি সেইভাবে হয়
আসলেই কেউ অনেস্ট ভাবে করে তাহলে এটা তো আর এখানে প্রশ্ন তোলার কোনো উপায়ই নাই, মানে কোনো সুযোগ কোনোভাবেই নাই। কিন্তু যে প্রতিষ্ঠা করছে তারে আমার সন্দেহজনক মনে হয়। এখন এটা কি রয়ের প্রজেক্ট, কিসের প্রজেক্ট আমি জানি না। এবার আসি ইসলামিক সন্ত্রাসীরা, তারা মনে করে যে তাদেরটাই শুধু হবে, তাদেরটাই সব, অন্য কারোর কোনো কথা থাকবে না, অন্য কোনো ধর্মীয় স্বাধীনতা বলে কিছু থাকবে না। এই চিন্তা করা হচ্ছে মধ্যযুগীয়, কারণ এই চিন্তা করতে গেলে আপনাকে আসলে বিতাড়িত হতে হবে, এই উপত্যকায় আপনি থাকতে পারবেন না। একই জিনিস যদি দাবি ভারতে করে, সেখানেও একই দেখতে পাবেন যে না, এটা কেউ কেউ গ্রহণ করবেন। তো তারা যে দাবিটা করছে এটা দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, এবং এই চেষ্টাটা আসলে বাংলাদেশকে অনেক অনেক পিছিয়ে দেবে। আর এটার ফলাফল যেহেতু আপনি আমি থামাইতে পারবো না, ফলে এটা যা হবে সবাই এটার ফলভোগ করবে, এতটুকুই। যার বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকার সেই বেনজির আহমদ, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা, শত শত নয় হাজার কোটি টাকার অভিযোগ করা হলো, লুটপাট করে নিয়ে গেছে, তদন্তে আইসে মানে বজ্র হাটুনি ফসকা গিরো 17 কোটি। জায়গায়, জি 14 কোটি, এখন পেলো 14 কোটি। যার বিরুদ্ধে শত হাজার কোটি টাকার অভিযোগ, তার পাওয়া গেল 14 কোটি। মানে কত বড় বাটপারি ও বদমাইশি! সরকারের এই উল্টা এখন বিচার করা উচিত, এবং যারা যারা দেখলে দাবি করছে তাদেরই বিচার। আপনি ভালো একটা তথ্য এখানে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে। কারণ সত্য যেটা সত্য, তিনি যদি দুর্নীতি করতেন অবশ্যই আমরা তার বিরুদ্ধে থাকতাম। কারণ বেনজির 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাবে, আমরা বসে থাকবো, ওই টাকা তো বাংলাদেশে, কিন্তু পেলো 14 কোটি টাকা। মানে কিরকম হাস্যকর! এবার আসে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের এইটার সব যে প্রশ্ন করলেন যে এই যে লাউ কুমড়া নিয়ে টানাটানি, শুধু লাউ কুমড়া না তো, আপনি অবাক হয়ে যাবেন যে কাঁটাতারের বেড়ার ভিতরে গিয়ে তারা লাইভ ভিডিও বানায়, টিকটক করে, সেখানে গিয়ে গালি দেয়, এই মোদির বাচ্চা এদিকে আয়। বলে কি সীমান্তে গিয়ে বলে যে তোরা কামাই করে খাইতে পারস না, আমাদের এখানে ঠেলে পাঠাস কেন? মানে কিরকম উল্টো অভিযোগ! উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। মানে বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমান ভারতে খায় দেয়, আর বাংলাদেশের এই জামাতি মাইন্ডসেট আপ, এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাতি কোচিং সেন্টারে যারা ইতিহাস পড়েছে, তারা বলতেছে যে ভারত থেকে নাকি ভারতীয় মুসলমানদের পাঠাই দিতেছে। এদের আপনি কি বুঝাবেন? এদের আপনি কি বুঝাবেন? আপনি দেখলেন না যে জামাতিরা কত বড় বাটপার, যে তাদের শিবিরের লম্পট এবং ভ্রূণ হত্যাকারী এবং বাটপারি করা এবং অপহরণের নাটক সাজানো ফ্রড মাজারের মতো। মান্নান মরিয়মের নাম মনে আছে তো? এরকম নাটক সাজানো এই শিবিরের পক্ষে, পুরো সংসদের জামাতেরা তার পক্ষে গেল, পুরো শিবির তার পক্ষে, অথচ তারা কিন্তু তারা বহিষ্কার করছে। বহিষ্কার করা মানে অপরাধী, তাহলে তার পক্ষে তুমি যাবা কেন? তার মানে এরা বাটপার, এটা দেখছেন তো? এদের বাটপারের সীমা নাই। আর আপনি যেটা বললেন সীমান্তে এরা গিয়েছে, উস্কানি দিচ্ছে, এটা জামাতের আমির তো বলে, এই উস্কানি দিচ্ছে জামাতের আমির সাদা শকুন, এই শফিকুর, ডাক্তার শফিকুর রহমান। 3 বারের ফেলটু, 4 বারের ফেলটু, আসলে জামানত হারা। কারণ হলো এইবারও তাকে অনুরোধের আসরে এমপি বানানো হয়েছে। ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে, তারেক রহমানের হাতে পায়ে ধরে, সেনা প্রধানের হাতে পায়ে ধরে, ওয়াকারের হাতে পায়ে ধরে এই জামাতের আমির সাদা শকুনকে এমপি বানানো হয়েছে। নাহলে এইবারও তার জামানত চলে যেত। যে নিজের আসনে গিয়ে নিজের বাড়িতে 3 বার হ্যাট্রিক করে জামানত হারানোতে, সে ঢাকাতে কিভাবে পাশ করবে? এত সহজ? অত নালি আদেশের নালি তো আদেশের। তো যাই হোক, এগুলো সাদা শকুন নিজে সেদিন বয়ানে আপনি দেখেছেন, তিনি বলেছে বিজেপির কাঁধে কাঁধ রেখে আমরা সীমান্ত পাহারা দিব। কেন যাইতে হবে তোমার? এই উস্কানি। আবার বিজেপির এক দেখলাম পোশাকি লোক বলতেছে জনগণকে যে এইখানে যদি কোনো লোক আসে, কোন ভারতীয় পুশিন করে জানাবা, গুলি করে মেরে ফেলাম। বলে নাই? আসছে। তারপর আরো কি করেছে? এই জামাতের আরেক নেতা গোলাম কি তাহের নাকি কাফের নাকি কি কাহের, সে বলেছিল আমরা তো দোয়া করতেছি ভারত যেন আক্রমণ করে, আমাদের 50 লক্ষ জিহাদি রেডি। এই জামাতের নেতা বলেছে। শুধু এইটা না, আবার জামাতের আরেকটা পোস্টার বয়, অরিজিনাল কেসকে বান্দির পোলা বালিস্টার শাহরিয়ার, ফেকু বালিস্টার, সে কি বলেছে? সে বলেছে যে পাকিস্তান থেকে রেঞ্জার এনে বাংলাদেশের সীমান্ত পাহারা দিতে হবে। এখানেই ক্ষান্ত হয়নি, এও বলেছে ভারতের বিরুদ্ধে আপনাকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে বলতেছে। এর মানে আপনি কি বুঝলেন? এগুলো তো উস্কানি দিচ্ছে। তারা চাচ্ছে এই দেশে একটা যুদ্ধ হোক। তারা চুলকায় ঘাও বানাইতেছে, কিন্তু চুলকায় ঘাও বানাইলে সেই ঘায়ের কিন্তু বেদনা এবং জ্বালা কিন্তু বেশি হয়। নর্মাল ঘায়ের কিন্তু জ্বালা বেদনা হতো না, কিন্তু যদি চুলকায় ঘাও বানায় ওই জ্বালাটা কিন্তু বেশি। প্রথমে খুব মজা লাগে, যাদের চুলকায়, আমারও ছোটবেলা চুলকানি হয়েছিল, চুলকাইলে খুব মজা লাগতো। তারপর যখন ঘাওটা হয়ে যাইতো না, 7 দিন ভুগতাম, 15 দিন ভুগতাম, অ্যান্টিবায়োটিক খাইতে হইতো 15 দিন 1 মাস। তো আপনি ঘাও বানাইলে অ্যান্টিবায়োটিক খাবেন,
কিন্তু বাংলাদেশ নিয়ে তো টানাটানি বাঁধবে, যেটা আমাদের কমরেড সামাদ ভাই বলে গেলেন, আমাদের মার্ক্সবাদী নেতা বলে গেলেন যে বাংলাদেশের তো চিকেন নেক তো এলিফ্যান্ট নেক হয়ে যাবে, রংপুর নিয়ে টানাটানি লাগবে। এরা মনে করতেছে তুরস্ক আর পাকিস্তানের কথায় যুদ্ধ করলে জিতে যাবে। এতই যদি মুরদ পাকিস্তানের থাকতো, এতগুলো পারমাণবিক বোমা নিয়ে বারবার ভারতের হাতে ঠেলা খায় কেন, উষ্টা খায় কেন? যদি তাদের মুরদে কোলাইতো, যেই দেশের সেনাবাহিনী মানে পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশের সন্ত্রাসীদের হাতে মার খায়, নিজের দেশ টিকে রাখতে পারে না, তারা এসে বাংলাদেশ সীমান্ত পাহারা দিবে? সামাদ ভাই যেটা বলেছেন কি হবে, একটা যুদ্ধ হবে, তারা চাচ্ছে একটা যুদ্ধ ভারতের সাথে, উস্কানি দিচ্ছে সাধারণ জন। সেনাবাহিনীর যুদ্ধে তো টিকতেই পারবে না বাংলাদেশ। সামাদ ভাই 2-3 ঘন্টা বলেছে, আমি একটু বাড়াই দিই, 2-3 দিন ধরে নিলাম, বা আপনার পক্ষ থেকে আমি 2-3 মাসই ধরে নিলাম। তাহলে তারপরে তো বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি কিছুই টিকবে না, সামনে দিবে জনগণ। দিয়ে কি করবে, ভিকটিম কার্ড খেলে, এই যে দেখো হিন্দুরা, ভারতের হিন্দুরা আমাদের বাংলাদেশে মুসলমান মিলে ফেলছে, যেটা যে গাজাতে হামাস জঙ্গিরা খেলে, যে ভিকটিম কার্ড খেলে, যে গেমটা খেলে, ওই গেমটা এখানে খেলবে আর ব্যবসা করবে। এমনি মধ্যপ্রাচ্য থেকে টাকা আনবে, ইউরোপ আমেরিকা টাকা আইনে, তো এমনি তো জামাতের জাকাত আইনে ব্যাংক বানায়, ইসলামী ব্যাংক বানায়, হাসপাতাল বানায়। তখন এরা কি করবে, এই যে দেখো, ওই যে দেখেন না হামাসের জঙ্গি হানিয়া, ভাত পায় না ইসরায়েল, ফিলিস্তিনি লোকেরা ভাত পায় না, না খায় থাকে, ত্রাণ খেয়ে বাঁচে। তার সম্পত্তির পরিমাণ 4,000 কোটি টাকা। এই ইসমাইল হানিয়া থাকে 5 স্টার হোটেলে কাতারে। মানে কত বড় বিপ্লবী নেতা, কাতারের 5 স্টার হোটেলে থাকে, কাতারের, বাংলাদেশের 5 স্টার হোটেল না। বুঝতে, এই ব্যবসাটা জামাত এখানে করতেছে, যেটা জামাত বললেন, এখানে জামাতের একটা যুদ্ধ চাচ্ছে। মানে যুদ্ধ, এরা হারলেও লাভ, জিতলেও লাভ। জিতলে তো লাভই, আর হারলে কি লাভ? ওই যে মধ্যপ্রাচ্য থেকে বলবো হিন্দুরা মারছে, টাকা দাও, পয়সা দাও, বিল্ডিং বানানো লাগবো, ব্যাংক বানানো লাগবো, দাও, এনজিও খুলতে হবে, গ্রামীণ ব্যাংকের ইউনুস বলবে আমার এনজিও খুলতে হবে, টাকা দাও, পয়সা দাও, আরো ফুলে পেঁপে উঠবে। এই ব্যবসা তারা করতেছে। কিন্তু সব সময় সব হিসাব মিলে না, সব সময় অঙ্ক করে সবকিছু হয় না। এই বাংলাদেশটা ভারতের সাথে যুদ্ধ লাগা মাত্রই বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে, না খায় থাকবে, বিনা চিকিৎসায় মারা যাবে। দুর্ভিক্ষে কেন হবে? ভারত যখন পোর্টসেন বন্ধ করে দিবে, বাংলাদেশের এই যে তৌহিদি জনতা, তৌহিদি মুসলমান ইমানদারেরা, তাদের খাদ্যের দাম 5 গুণ বাড়াই দিবে। খাদ্যের অভাবে দরিদ্র লোক মরবে, পরে ধনী লোকেরা বিমানের হামলায় মরবে, গুলি খায় মরবে, সন্ত্রাসী হামলায় মারা যাবে দেশের মধ্যে। এদের সুখে খাইতে ভূতে কিলায়, তাই ভারতের সাথে চুল খাইতেছে। এই চুলখানি বেশি দিন থাকবে না। ভারত খুব ধীরে সুস্থে, ভারত কোনো কিছু আপনাকে বলে কয়ে করবে না। বিনা গুলিতে, বিনা বোমায়, বিনা পারমাণবিক বোমায়, বিনা AK-47 পাকিস্তানকে কিন্তু ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে, পৃথিবী থেকে আইসোলেটেড করে দিয়ে। আকল তো বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের আকলে নাই। বুঝেন না এদের কিরকম বোধ ও বুদ্ধি, যে এরা বলে যে ভারতের মুসলমানকে পাঠাই দিছে, ভারতে খাওয়ার দাবার পায় না, ভারতের মানুষ হাগে মুতে রাস্তায় উঠে গরুর মুত খায়। কিন্তু এই উটের মুত খাওয়া, গরুর মুত খাওয়া দেশেই কিন্তু আবার বাংলাদেশের মুসলমানেরা 1.5 কোটি গিয়ে কাজের বুয়া সাজে, কেউ কেউ গিয়ে দিন মজুরে কাজ করে। এরা এরকম বেহায়া বেলাস, এদের ইতিহাস সবসময় উল্টো করে পড়ে না। এখন এই সমস্ত মূর্খদের আপনি মূর্খদেরও ঠিক করতে পারবেন, কিন্তু গন্ড মূর্খদের তো আপনি ঠিক করতে পারবেন না। গাধাকে পিটিয়ে তো আপনি ঘোড়া বানাইতে পারবেন না ভাই, এটা তো সম্ভব না। এগুলো এই দেশে বিশ্ববিদ্যালয় বানাক আর মাদ্রাসা বানাক, এই দেশের মানুষের মগজ সবসময় ভারত বিরোধী। এই ব্যাপারে বারবার যেটা আমি বলে থাকি, কমরেড হায়দার আকবর খান রনর বয়ান আমাদের সামাদ ভাই ভালো করে জানেন, আপনিও ভালো করে জানেন, বাম রাজনীতি যারা করেন তারা জানেন যে হায়দার আকবর খান রনু একজন নমস্য ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা সংগঠক, বাম রাজনীতির পুরোধার। তিনি কি বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদীদের 4টি স্তম্ভ, তাদের 4টা খুঁটি: ভারত বিদ্বেষ, নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধ বিরোধিতা এবং বাঙালি সংস্কৃতির বিরোধিতা করে। এইভাবে বাংলাদেশে পয়দা করেছে। মুসলিম লীগের কাজটাই ছিল ভারত বিরোধিতা করা আর সমাজতন্ত্রের বিরোধিতা করা। এই যে আমাদের কিছু চিঙ্কুবাম আছে যারা এই মৌলবীদের পক্ষ নেয়, তারা ভুলে গেছে হায়দার আকবর খান রনর এই কথা, কমরেডের। কেন এটা কি কে না জানে যে মোল্লারা সমাজতন্ত্র বিরোধী? কিভাবে তার পক্ষ নেয়? আমার সাথে সামাদ ভাইয়ের বিরোধ হতে পারে, আপনার সাথে সামাদ ভাইয়ের বিরোধ হতে পারে, আমরা তো সমাজতন্ত্রের বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে না, কিন্তু মোল্লারা তো, মিলিটারি তো গণতন্ত্র সমাজতন্ত্র দুইটারই বিরুদ্ধে। তাদের সাথে আমাদের প্রীতি কি বাবা? সামাদ ভাইয়ের সাথে আমার বিরোধ হইলো আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে, আপনার সাথে আমার বিরোধ হইলো মুক্তিযুদ্ধের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। মানে একটা জায়গায় আমরা চিন্তার চেতনার জায়গায়, ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, 72 সংবিধানের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মত ভিন্ন হইতে পারে, আপনার একমত, আমার একমত, সামাদ ভাইয়ের একমত, দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু মৌলিক প্রশ্নে তো আমরা একদিকে আছি। কিন্তু মোল্লারা তো কোনোদিন গণতন্ত্র, 72 সংবিধান মানে না, মানতে পারে না, তাদের আইডিওলজিটাই এরকম।
তো যারা এই যে মনে করতেছে এই যে এখন শিখাই দিল যে গণভবনের মতো চুরি করো, ওইখানে গিয়ে লাউ চুরি করে আনো, গাছ চুরি করে আনো, এটা ফলাফল ভালো হবে না। এই বাংলাদেশের মানুষ পালে পালে দলে দলে মারা যাবে। এরা পেট ভরাবে হলো জামাতিদের, এরা পেট ভরা হবে জঙ্গিদের, এরা পেট ভরাবে তুরস্কের, এরা পেট ভরাবে পাকিস্তানের। কারণ যে সামাদ ভাই বললেন, এরা এসে কিন্তু এই দেশে ব্যবসা করে যাবে। পাকিস্তান যুদ্ধ না থাকলে কি করে খাবে? সন্ত্রাস উৎপাদন রপ্তানি করে পাকিস্তান, আর তুরস্ক কিছু ড্রোন বানাবে বাংলাদেশের কাছে বেচবে। এই তো ব্যবসা, আর তো কোনো ব্যবসা নাই। ওই যে তুরস্ক যে 20 কোটি টাকা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের উন্নয়নে, ঢাকা হলো মসজিদের শহর, মসজিদের উন্নয়নের জন্য টাকা দেয়, কিন্তু আবার মন্দির উন্নয়নের জন্য কেউ টাকা দিলে আপনার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেইখানে কি টাকার অভাব? বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কি টাকার অভাব? 560টা মডেল মসজিদ আমরা বানাইতে পারলে ওই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের টাকা বাংলাদেশ সরকার নাই, ওইখানেই কেন দিতে হবে? কারণ শিক্ষিত লোকদের মাথাও খাইতে হবে। শুধুমাত্র তারা ওই কওমি মাদ্রাসা লিল্লাখোরদের কাছে নেয় নাই, পাশে নেয় নাই, এখন শিক্ষিত ধরে নিছে। কেন? কারণ তাদের ড্রোন বেচতে হবে, এই ব্যবসার জন্য আসছে। কিন্তু এই যে পাকিস্তানের গোলা বারুদ, পুরানা গোলা বারুদ আর জঙ্গি রপ্তানি করবে বাংলাদেশে, আর তুরস্ক করবে ড্রোন, আর বাংলাদেশ মরবে না খেয়ে। এর চেয়ে আর বেশি ভালো দিন আমাদের জন্য আমি দেখতেছি না। যদি বাংলাদেশে শেখ হাসিনা না ফিরে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না ফিরে, যেটা আমাদের বলেন 10 বছর শুধু হিন্দু শূন্য হবে না বাংলাদেশে, এটা আমি বারবারই বলে আসতেছি, বাংলাদেশ হিন্দু শূন্য হবে। 10 বছরের মধ্যে দেশটাই ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই ধ্বংস হয়ে যাবে। সংখ্যালঘুরা তো চাইতেইও, এই দেশে মুসলমানরা পালাবে, এই দেশে মুসলমানরা পালায় যাবে ভয়ে। সেই দিন আসতেছে আমাদের। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, ধন্যবাদ। ছোট্ট একটু বলেন, আমাদের ভিডিও ভাইরাল হয়েছে, এই যে গোবিন্দগঞ্জ যেটা রংপুরে যে রামের মূর্তি নিয়ে যে রানটা হচ্ছে, এ নিয়ে কি বলবেন? কিছু বলবেন প্লিজ। এটা একটা টোটালি প্রতারণা। বাংলাদেশের একটা 560টা মডেল মসজিদ, 10 লক্ষ মসজিদ মাদ্রাসা, 95% তৌহিদি জনতার মধ্যে একটা রামের মূর্তি হলে কি ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হইতো? তার মানে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার চাইতে একটা পাথর বা মাটির সনাতনীদের ভগবান রামের মূর্তি শক্তিশালী, এটা প্রমাণ করে দিল। হিন্দুরা তো জিতে গেছে, সনাতনীরা তো জিতে গেছে। তাদের যারা এই, বরং এটা যদি রাম মূর্তিটা বানাইতে দিত, তাহলেই বরং হিন্দুরা হেরে যেত, সনাতনীরা হেরে যেত। বাংলাদেশে মৌলবাদী শক্তির প্রশংসা করতে মানুষ, বিএনপি সরকারের আয়ু বাড়তো, বাংলাদেশের ইমেজ ভালো হইতো, বাংলাদেশের পর্যটন শিল্প বাড়তো, আয় রোজগার বাড়তো, বাংলাদেশের কোটি কোটি হিন্দু, 1 কোটি হিন্দু সেখানে বছরে একবার হলেও যাইতো। রংপুরটার ওই সেই না খেয়ে থাকা দরিদ্র একটি অঞ্চল, একেবারে পর্যটস্থ, সেখানে উন্নয়ন হতো। শুধু বাংলাদেশের হিন্দুরা না, ভারতের হিন্দুরা পালে পালে সেখানে আসতো, লাখ লাখ আসতো। শুধু বাংলাদেশ, ভারতের হিন্দু না, বিদেশিরাও আসতো দেখতে, যে কিরে বাংলাদেশের মতো একটা মৌলবাদী রাষ্ট্র, একটা রামের মূর্তি, চল দেখতে যাই। বাংলাদেশের ভাবমূর্তি সামনে আসতো, কিন্তু আমরা সেটা ভুল করে ফেলেছি। সেটা পরিণতি আমরা এখন ভোগ করব, এটা আমাদের জন্য ক্ষতি হয়েছে, দিন শেষে ক্ষতি হয়েছে। জি, ধন্যবাদ। জাহেদ কাণ্ড সম্পর্কে জাহেদ নিজেই খুলেছে, এবং জাহেদ কাণ্ড নিয়ে আমি যা যা বলেছিলাম অনুমান করে সবই সঠিক ছিল। হাইকমিশনারের ভূমিকা, তার ভিসা স্টিকার, কূটনৈতিক পাসপোর্ট সাথে থাকা না থাকা, এই ঘটনা উত্তর আমি আজকে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক, তারেক রহমান সরকারের সময়টা কিরকম দেখা যাচ্ছে, এটার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, মূলত 2024-এ বাংলাদেশের জুলাই জঙ্গি উত্থান থেকে কে কি শিখছে, কে কি পাচ্ছে, এবং সবকিছুর উপর আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, যে এই একটা ঘটনা বা যে কোনো ঘটনার পর আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তগুলো বা তার রাজনৈতিক অবস্থান, তার পররাষ্ট্রনীতি, এগুলা বিবেচনা করি, আমি দেখছি যে শুধু আমরা নিজেরাই না, যারা এগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করি, এমনকি আমাদের কাছাকাছি রাষ্ট্রগুলো, ভারত এবং চীন বিশেষ করে, তারাও কিন্তু প্রতিদিন দেখছে যে ভারতের শাসকরা কিংবা চীনের শাসকদের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তত বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করে বিশ্বের টিকে থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভূমিকা, এমনকি আমাদের পাশাপাশি আমাদের কাছাকাছি পরাশক্তিগুলা ভারত, চীন, এমনকি যদি মিয়ানমারের কথা বলি, তারাও কিন্তু এখন ভাবতে বাধ্য হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি ছিল, সেটা ছিল শুধু বাংলাদেশের জন্যই মঙ্গলজনক তো নয়,
বরং চীন এবং ভারত, মিয়ানমার এই রাষ্ট্রগুলোর জন্য কিন্তু মঙ্গলজনক ছিল। এবং এই ক্ষেত্রে শেখ হাসিনার প্রজ্ঞাকে অনুধাবন করতে চীন, ভারত এই দুটি রাষ্ট্র ব্যর্থ হয়েছে। দেখুন, যেটা জাহেদ যেটা করেছে, জাহেদ যেটা বলল যে 2 ঘন্টা পর সে চলে এসেছে, অর্থাৎ জাহেদের দাবিটা ছিল বা দাবি যেটা, সেটা হলো যে জাহেদ ভারতের বিরুদ্ধে জুলাই জঙ্গি উত্থানের আগে পরে যে ধরনের মিথ্যা বিষোদ্গার করেছে তার কোনো প্রভাব জাহেদ অনুভব করতে চায় না। জাহেদের দাবি এইটাই, এবং চোখে চোখ রেখে জাহেদ চলে এসেছে ভারত থেকে। 2024-এর পরে আমরা আরো অনেক কিছু দেখেছি। আমরা ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের আন্দোলন করতে দেখেছি যে ভিসা দেয় না কেন। সেখানেও দাবিটা এরকম যে ভারত সম্পর্কে আমরা যাই বলি, যা কিছু গালিগালাজ করি, এইটার কোনো প্রভাব ভারত দেখাতে পারবে না। আমাদের ভিসা দিতে হবে। আমার মনে হয় ভারতের পক্ষ থেকে এই জিনিসটা মানতে ভারতের কোনো অসুবিধা আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ ভারত যেভাবে ইউনূস এবং বর্তমানে তারেক রহমানের সরকারের সাথে যেভাবে সম্পর্ক মেনটেন করতে চাচ্ছে, ভারতকে গালিগালাজ করে ভারতের থেকে ভালো ট্রিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভারতের আপত্তি আছে, এটা কিন্তু মনে হয় না। অর্থাৎ ভারত এটাকে, এই গালিগালাজটাকে স্বাভাবিক হিসাবেই নিচ্ছে। ভারত যে জায়গাটায় কনসার্ন, যেটা তারা মুখে বলে এবং বাস্তবেও যেটা বোঝা যাচ্ছে, বিশেষ করে জাহেদ কাণ্ডে, যে ভারত তার সিকিউরিটি নিয়ে খুবই কনসার্নড। এই সিকিউরিটি ভারত অবশ্য ডিফাইন করে না তাদের সিকিউরিটিটা কি, এক কথায় বলে, হয়তো তাদের মধ্যে একটা পিকচার আছে। সেটাও আমি মনে করি যে এই সিকিউরিটি 2 রকম হতে পারে। যে বাংলাদেশি চরমপন্থীরা যেটা বলে যে চিকেন নেক কেটে দিবে, এখন চিকেন নেকের সুরক্ষা নিয়ে ভারতের চিন্তা থাকতে পারে, এবং এইটা আমার কাছে অত বড় চিন্তা মনে হয় না। আমার যেটা মনে হয় যে উত্তর পূর্বাঞ্চলীয় যে ভারতের যে 7 সিস্টার্স আছে, ওইখানে স্থানীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে বাংলাদেশ যদি তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রদান করে, ওইটাই আমার মনে হয় যে ভারত তার সিকিউরিটি কনসার্ন হিসাবে বলে। কিন্তু ওই যে চিকেন নেক কেটে দিবে, 7 সিস্টার্স দখল করবে, কিংবা ভারতের অভ্যন্তরে গিয়ে চরমপন্থীরা মৌলবাদী হামলা করবে, জঙ্গি হামলা করবে, এগুলো অন্তত আমার মনে হয় না যে এটাকে ভারত বড় কোনো থ্রেট মনে করে। ভারত থ্রেট মূলত মনে করে তাদের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, যেগুলো বর্তমানে অনেক বেশি নিয়ন্ত্রিত, ওগুলোকে উস্কে দেয়া, বিশেষ করে পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হয়ে, সেই জায়গাটা বোধহয় ভারতের কনসার্নটা সবচেয়ে বেশি। এবং শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা ভারতকে নানানভাবে চাপে রাখলেও ওই কাজটা তো শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে করতো, যে ভারতের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে সেগুলোকে যেন কোনোভাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না পারে, এবং বাংলাদেশের কোনো তরফ থেকে, বাংলাদেশের তো অনেক ধরনের, বিশেষ করে 24-এর জঙ্গি কোয়ালিশনের যারা, এরা সবাই কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করতে চায়, তাদেরকে উস্কানি দিতে চায়। এই জায়গাটা ভারতের একটা শান্তি ছিল শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু শেখ হাসিনা সরকার যেহেতু ভারত থেকে অনেক কিছু চাইতেন এবং অনেক কিছু দাবি করতেন, সেইটা দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে ভারত ওখানে মনে করতো যে শেখ হাসিনাকে অনেক কিছু দিচ্ছে। এইটা একটা অবস্থা ভারতের মধ্যে, এক ধরনের মনে হয় যে এই ধরনের একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেইটার ক্ষেত্রে এখন আমি যেটা দেখছি যে শেখ হাসিনা একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি তার দেশের জন্য ভারত থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন, যে কোনো দেশ থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন। সেটা তো শেখ হাসিনার পক্ষ থেকে স্বাভাবিক। শেখ হাসিনা তো, জঙ্গিরা যেটা বলতে চায় যে উনি ভারতের এক্সটেনশন হিসাবে বাংলাদেশ শাসন করে, শেখ হাসিনা তো বাস্তবে তা নয়। ফলে এখানে ভারতের যে ভাবনাটা ছিল শেখ হাসিনাকে নিয়ে, সেইটা কিন্তু ভারতের তরফ থেকে খুব একটা সুবিবেচনা প্রসূত বা প্রজ্ঞামূলক চিন্তা ভাবনা ছিল না। এখন যেটা দেখেন, বর্তমানে তারেক রহমান সরকার, যেটা আমরা জাহেদ কাণ্ড থেকে জানলাম, জাহেদের মুখ থেকে, যে জাহেদকে শেষ মুহূর্তে তারেক রহমানই
ভারতে যাওয়ার জন্য এই ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের তীরের রাষ্ট্রগুলোর সংগঠন আর কি, এটাকে বাংলায় করলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এই সংগঠনের মিটিং এ যাওয়ার জন্য জাহেদুর রহমানকে শেষ মুহূর্তে উনি নির্বাচিত করলেন তারেক রহমান। তাহলে কি তারেক রহমান সরকার যদি ভারতের সাথে সুসম্পর্ক চান, স্মুথ সম্পর্ক, তাহলে তো আসলে জাহেদকে শেষ মুহূর্তে নির্বাচিত করার কোনো মানে নাই। তাহলে কি তারেক রহমান সরকার দেখাতে চান যে যারা ভারতকে যথেষ্ট পরিমাণে অন্যায্যভাবে গালি দিতে পারে তাদেরকে পাঠিয়ে উনি ভারতকে কিছু মানে শেখাতে চাইলেন? স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে। স্বেচ্ছায় বা অনিচ্ছায় বললাম না, যে প্রশ্নটা এখন কিন্তু এই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে উনি ভারতকে শিক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ অনেকটা ইউনূস সরকারের যে চোখে চোখ রেখে ভারতের সাথে পররাষ্ট্রনীতি পরিচালনার যেই নীতি, তাহলে কিন্তু তারেক রহমানের সরকার সেটাই মেনে চলছে, অর্থাৎ সেই লাইনে তারেক রহমানের সরকার এগুচ্ছে। ভারতের চোখে চোখ রেখে তারেক রহমানও কিন্তু জাহেদুর রহমানকে পাঠালেন। জাহেদুর রহমান দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষা করে চোখে চোখ রেখে, অর্থাৎ চোখে চোখ রাখার নীতিটাকে আরেকটু বলিষ্ঠ করে, এবং জাহেদের বডি ল্যাঙ্গুয়েজে ওইটাই ছিল, যে তার বার্তা ছিল যে চোখে চোখ রেখে হবে। অর্থাৎ জাহেদ যাই করুক না কেন, যখন সে বাংলাদেশ সরকারের মন্ত্রী কিংবা মন্ত্রী নয়, তাকে অবাধে ভারতে যাতায়াত করতে দিতে হবে। সে ভারতের জন্য কোনো ধরনের হুমকি ধামকি কিনা, সেটা ভারতের পরীক্ষা নিরীক্ষা করার কোনো রাইট কিন্তু ভারতের নাই। আশা করি জাহেদের উপর বাংলাদেশের জামাতে ইসলাম সহ যারা জাহেদের বিরুদ্ধে, পিনাকি ইত্যাদি যারা জাহেদের বিরুদ্ধে প্রচুর একেবারে কঠোর, আবার এরা যখন বিষোদ্গার করে একে অন্যকে গালাগালি দিয়েই করে, সেইটা হয়তো বিবেচনা করে দেখতে পারে, কারণ জাহেদ তো একই নীতি মেনে চলছে, যে চোখে চোখ রেখে সে চলে এসেছে। এখন তারেক রহমান সরকার, আমি বরাবরই বলেছি যে ভারতের এটা ছিল যে তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আনার জন্য ভারতের যে আহ্লাদ ছিল, ভারতের যে আতিশয্য ছিল, সেইটা আসলে ভারতের জন্য একদিকে যেমন বেমানান হয়েছে, সেটা ভুলও ছিল। এবং এটা এখন মোটামুটি জাহেদ কাণ্ডের পরে পরিস্থিতিটা আরেকটু সেটাই মনে হলো। আর এগুলো যত আমরা দেখতে পাচ্ছি, তত কিন্তু মনে হচ্ছে যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আসলে ভারত সরকার, চীন সরকার, মিয়ানমার সরকার সবাইকে কিন্তু আসলে শেখ হাসিনার সাথে বসা উচিত। মানে শেখ হাসিনার চিন্তা ভাবনা যেটা আমরা দেখি, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি থাকবে এই অঞ্চলে, এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ভারত চীন 2 রাষ্ট্রই বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা করবে। সেইখানে ভারত চীনের বিষয়টা কন্ডিশনাল করবে না, ভারতের বিষয়টাকে চীন কন্ডিশনাল করবে না। এটাই তো শেখ হাসিনার নীতি। যদিও শেখ হাসিনা এগুলো বলেননি বা এগুলো পাবলিক ডোমেনে আলোচনা হয় নাই, কিন্তু আমি আলোচনার খাতিরে এবং আমার যারা বন্ধুরা আছেন এই আমার কথা শুনতে চান, তাদের চিন্তাটাকে সহজতর করার জন্য আমি এই কথাগুলো বলছি। আমরা যদি আরো একটু গভীরে যাই, দেখেন মিয়ানমার রাষ্ট্র সম্পর্কে আমরা কি জানি? মিয়ানমার সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র, অর্থনৈতিকভাবে, তার অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে। আবার মিয়ানমারের এই অঞ্চল বাংলাদেশ এবং মিয়ানমারের একটা অংশে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যাকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থাপনা করতে চায়। কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার কিন্তু ভারতের সাথেও সুসম্পর্ক রক্ষা করে। সেটা এক ধরনের মিয়ানমারের সাফল্য, যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, চীন কি মিয়ানমারকে সুরক্ষা দিতে পেরেছে? পারে তো নাই। অর্থাৎ সুরক্ষা বলতে কি বোঝায়? সুরক্ষা বলতে অন্তত মিয়ানমার রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ থাকবে না, সেটাও তো বোঝায়। সেখানে তো মিয়ানমারের চীনের উপর এতটা নির্ভরশীল হওয়া সত্ত্বেও
মিয়ানমারকে মিয়ানমার সেই সাফল্যতা অর্জন করে নাই। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলো সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে ইত্যাদি, এগুলো ঠিক আছে, ওই অত জটিলতায় আমরা না যাই। কিন্তু মিয়ানমার যে চীনের উপর শতভাগ নির্ভরশীল থেকে তার রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা তো দূর করার ক্ষেত্রে চীন সফল হয় নাই, অর্থাৎ চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কিন্তু ওই যে শাহিদুজ্জামান টামান এরা মনে করে যে চীনের উপর পরিপূর্ণ বাংলাদেশ নির্ভরশীল হয়ে গেলে বাংলাদেশ সুরক্ষা পেয়ে যাবে। এদের আবার ওই কোহেরেন্ট চিন্তাও নাই। চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একসাথে ব্যালেন্সড সম্পর্ক রক্ষা করা জটিল, এটা ওরা বুঝতে পারে না। ওরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কিন্তু ঘাঁটি গড়ুক, এইটাই ওরা চায়। তখন এটা মনে করে যে এই ঘাঁটিটা হবে, এটাকে শুধু ভারত বিরোধিতা করবে, কিন্তু চীনের কথা ওরা সুস্পষ্টভাবে বলে না। কিন্তু সত্য কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি বাংলাদেশে সেটা ভারতকে যেভাবে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে, চীনকেও একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে। আমার মনে হয় না এই দুই অস্থিরতাকে উপেক্ষা করে মৌলবাদী সরকার থাকলে, অর্থাৎ জামাত, ইউনুস, এরা করতে পারতো যেভাবে খলিল সাহেবরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল, অন্তত মনস্তাত্ত্বিক ভাবে তারেক রহমান সেটা কিন্তু করতে পারবে না। পারা কঠিন আর কি। আসলে বাস্তবতা, যে কোনো দলের, রাজনৈতিক দলের যত বেশি গণভিত্তি থাকে তাকে তত বেশি আসলে একটু চিন্তা করতে হয়। তারেক রহমানের উপর সেই চিন্তাটা আছে, সেই চাপটা আসে। আর যাদের গণভিত্তি নাই, যেমন জামাত, যুদ্ধাপরাধী দলগুলা, যাদের আসলে মূল এজেন্ডাই হলো যে পাকিস্তানের যে পরাজয় ছিল 1971 সালে সেটার প্রতিশোধ নেয়া, সেটা করতে গেলে তো আসলে গণভিত্তি, জনগণের কথা চিন্তা করতে হয় না। তারেক রহমানকে সেটা চিন্তা করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান সেটা চিন্তা করতে গিয়েও কিন্তু দোদুল্যমানতায় আছে। যার একটা প্রমাণ কিন্তু জাহেদ খান্ডে শেষ মুহূর্তে জাহেদকে পাঠানো, অর্থাৎ এরা আবার স্লোগানও দিচ্ছে ট্রাম্পকে নকল করে যে বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট মানে জাহেদকে ভারতে পাঠানো। জাহেদ আবার সেটা উঁচু গলায় বলছে। আমি এখানে যে জিনিসটা দেখি, আমি দেখি যে তারেক রহমানের সরকার কোনো দিক থেকে কোনো স্ট্রং পজিশন নিতে পারছে না। আবার ইরিটেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা ইরিটেন্ট গুলা কন্টিনিউ করার ক্ষেত্রে, অর্থাৎ ছোট ছোট কাঁটাগুলো দুই দেশের ক্ষেত্রে, জাহেদ তো অবশ্যই একটা কাঁটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমরা খালি চোখে যেটা দেখেছি সেটার ভিত্তিতে যদি বিবেচনা করি, কারণ জাহেদ যেই মিথ্যা প্রোপাগান্ডায় নেমেছিল এবং ভারত সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছিল, গতকালই আমি বলেছিলাম এইরকম একটা লোক, ভারতীয় কোনো মানুষ জাহেদ যেভাবে বিষোদ্গার করতো, যদি বাংলাদেশে কখনো গুলিস্তানে এসে ধরা পড়ে, ধরেন মনে করেন যে ময়ূখ সাংবাদিক, গুলিস্তানে হঠাৎ তাকে দেখা গেল, বাংলাদেশের জঙ্গিরা তাকে মেরে ফেলবে না? তো ভারতের চরমপন্থী বা ভারতের জাতীয়তাবাদী লোকজন যদি এইরকম জাহেদকে রাস্তায় পেয়ে মেরে ফেলে, তাহলে সেটা তো একই রকম হবে, তাই না? টিট ফর ট্যাট হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে জাহেদের জন্য তারেক রহমান যদি মনে করেন যে তাকে 2 ঘন্টা আটকে রাখবে না, কোনো কিছু করবে না, সেই আশায় তারেক রহমান যদি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান, আমার মনে হয় ভারত অবশ্যই এটাকে খুব একটা বড় চোখে দেখবে না, কিন্তু ছোট ছোট জিনিস থেকে অন্তত শাসক শ্রেণীর মনের কথা তো বোঝা যায়। সেটা কি? সেটা হলো যে আসলে তারেক রহমানকে আমরা 2001 থেকে 6 সালে যেই নবীন তারেক রহমান দেখেছিলাম, বাংলাদেশ শাসনে ওনার যেই ধরনের প্রজ্ঞাহীনতা দেখেছিলাম, সেখান থেকে কিন্তু তারেক রহমান বের হয়ে এসেছেন। এই প্রমাণ আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রে এসেছেন। বিশেষ করে তার যারা সমর্থক, তার যারা ইন্টেলেকচুয়াল সমর্থক, তারা এটা প্রত্যাশা করে যে, বিশেষ করে যেমন তুষার যে ছেলেটা তারেক রহমানের সমর্থক, এই ধরনের যারা যারা আছে, তারা কিন্তু তারেক রহমান থেকে ওই ম্যাচুরিটিটা এখন আশা করবে। মনে করেন প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো জানে ওদের বিপদগুলা জঙ্গিদের পক্ষ থেকে, তারাও কিন্তু আশা করবে। কিন্তু তারেক রহমানের ওই পরিপক্কতাটুকু এসেছে, সেইটা কিন্তু আমরা জাহেদ কাণ্ডে আরেকবার দেখলাম যে সেই ধারণা আমাদের ভুল, অর্থাৎ আসেনি। আরেকটা জিনিস আমি এখানে বলে এই জিনিসটা শেষ করছি, সেটা হলো সার্ক সম্পর্কে। সার্ককে আমাদের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেখানে সার্কে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে যারা মিটিং করতো, সার্কে তো অনেক মিটিং হয়, সেই মিটিংগুলোতে আমাদের ফরেন মিনিস্ট্রির আচরণটা ছিল পুরোপুরি জামাতে ইসলামের আচরণ, সে একেবারে কোমর খাড়া করে ভারতের বিরুদ্ধে লেগে যাওয়া। সার্ক
হয়ে গেছে আসলে পাকিস্তানের একটা টুল হয়ে গেছে। এইখানে সার্ককে পাকিস্তান মনে করে যে তার একটা ফরেন পলিসি অবজেক্টিভ ভারতের বিরুদ্ধে অ্যাচিভ করার জন্য সার্ককে যথেষ্ট পাকিস্তান কিন্তু তার মতো করে ব্যবহার করতে পারত। এমনকি দেখেন কিভাবে পারত, ভারতের যে পাশের অন্যান্য ছোট ভুটান, নেপাল আছে, তারাও টু সাম এক্সটেন্ট কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যায়। এখন আমার এই কথা শুনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা তো বলবে যে হ্যাঁ, ভারত খারাপ রাজ্য দেখে তো, মানে রাষ্ট্র দেখে তো সবাই এইভাবে এক হয়ে যায়। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো যে ভারতের এখানে ব্যর্থতা তো আছে, কিন্তু মূল জিনিসটা হলো যে ভারত একটা বড় রাষ্ট্র হওয়াতে তার প্রতিটা ছোট ছোট দেশের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়, সেইটা কিন্তু আসলে বাংলাদেশ তো আমরা পারি না, বা জঙ্গি মৌলবাদীদের কারণে সেটাকে সেই জিনিসটাকে ম্যানেজ, মানে একটা সহনীয় পর্যায়ে রাখতে। এইটা যে অন্য রাষ্ট্রগুলোও পারে না, এটাও কিন্তু কিছুটা এভিডেন্ট সার্ক ফোরামে। ফলে সার্ক হয়ে গেছে পাকিস্তানের ফেভারে একটা সংগঠন হয়ে গিয়েছে। এইটা থেকে আমাদের কিন্তু ভবিষ্যতে বের হয়ে আসতে হবে, অর্থাৎ দরকার হলে সার্ককে ভেঙে দিতে হবে। সার্ক কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশকে কোনোভাবে সাহায্য করছে না। বিশেষ করে করতো যদি আমরা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকার যদি আমাদের সেই ম্যান পাওয়ার, কূটনীতি, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রশাসন, এখানে যদি মুক্তিযুদ্ধের চেতনায়, সত্যিকারের চেতনা সমৃদ্ধ মানুষকে নিয়ে এই জিনিসগুলা, কূটনৈতিক সার্ভিস কিংবা প্রশাসনিক সার্ভিস, মিলিটারি সার্ভিস যেগুলো আছে, এগুলোকে যদি সাজানো যেত, সেটা তো আওয়ামী লীগ করেনি। এটা তো আওয়ামী লীগ নিজের দলটাকেও করতে পারেনি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করা। এটা আবার আওয়ামী লীগের লোক খেপে যায়, তারাও এটা মনে করে যে এটাকে তারা ভারত বিরোধিতা হিসাবেই দেখে। অর্থাৎ এটা এমন একটা অবস্থা বাংলাদেশের মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীদের প্রচার, প্রপাগান্ডা এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ক্রিয়েশনের ক্ষেত্রে, যে জায়গায় আসলে দল হিসাবে আওয়ামী লীগও অসহায়। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দিক থেকে শেখ হাসিনার আমি বলবো যে উনি তো দলের আসলে সেই মনোযোগটা দেননি। কিন্তু আবার দেখেন, বৈদেশিক নীতির ক্ষেত্রে শেখ হাসিনা যেটা যে কঠোরতা দেখিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে, এবং সেই জায়গায় ভারত সরকার এবং চীন সরকার থেকে শেখ হাসিনার যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু উনি পাননি। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকারের এসে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রভাবিত করতে পারছে, এখন কিন্তু ভারত, চীন, তারা প্রত্যেকে চিন্তা করতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনার প্রজ্ঞার কাছে আসলে তাদের নতি স্বীকার করার দরকার ছিল। সেইভাবে কিন্তু এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার দরকার ছিল, এবং ভারতের কোনোভাবেই উচিত নয় চীন থেকে অর্থনৈতিক সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে শেখ হাসিনাকে কোনো ধরনের বাধা দেয়া, কিংবা চীনেরও কোনোভাবে উচিত নয় ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক উন্নয়নে বাধা দেয়া। এইটাই কিন্তু ছিল ভারত, চীন এবং বাংলাদেশ তিন পক্ষের স্বার্থের অনুকূলে। যেটা আমরা ভারত থেকে পেয়েছি এমন অনুভব করি না, চীন থেকে পেয়েছি এমন অনুভব করি না। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর যা কিছু হচ্ছে, সেটা এদের সবাইকে পেছন থেকে এই জিনিসটা ভাবাতে বাধ্য করছে যে না, শেখ হাসিনাই অনেক বেশি প্রজ্ঞাবান ছিলেন। এই চীনের শাসক বলুন, ভারতের শাসক বলুন, তাদের মধ্যে শেখ হাসিনা তাদের থেকে বেশি প্রজ্ঞাবান ছিলেন। এটা আজকের দিনে কিন্তু সুস্পষ্ট।